বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও সমন্বয়হীনতার কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন। সরকারের মধ্যে থেকে যে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ হবে সেই কাজের দিকে কিন্তু খুব দিক নির্দেশনা দেখছি না। কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না এই কাজটা অবশ্যই শুরু করা উচিত। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বা লোকাল কমিউনিটি তাদের ক্যাপাসিটি বাড়ানোর কাজটা করা উচিত। ইকুয়েডরে মৃতের সংখ্যা বেড়ে 272, আহত 2500। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজার্ভ চুরির ঘটনায় 20 বিদেশিকে শনাক্ত করা হয়েছে। সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তাও। ব্রিফিংয়ে সিআইডি। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রকৃত জ্ঞানার্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা। বাড়ছে আত্মকেন্দ্রিকতা। মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারণা আর জনসংযোগে মুখর বিভিন্ন এলাকা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। এবং লাইসেন্স নেয়ায় কড়াকড়ি না থাকায় দেশের স্বর্ণ ও রৌপ্য ব্যবসা খাত থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। নেই বৈধ ব্যবসায়ের সংখ্যার তথ্য, নজরে আনা হচ্ছে, জানালো এনবিআর। একের পর এক ভূমিকম্পের কারণে অদূর ভবিষ্যতে দেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে কেবল রাজধানীতেই কয়েক লাখ হতাহত সহ বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হলেও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পার্শ্ববর্তী দেশের ভূমিকম্পের ঝাঁকুনিতে প্রায় কাঁপছে বাংলাদেশ। কিন্তু এই মৃদু কাঁপুনি যে একসময় শক্তিশালী হয়ে সর্বনাশ ডেকে আনবে না তার কি নিশ্চয়তা? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির নির্মম খেয়ালে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতি 200 থেকে 250 বছর পর পর একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় সর্বশেষ 1762 এবং 1897 সালে। সেই হিসেবে নিকটতম বছরগুলোতে আবারও বড় ধরনের ঝাঁকুনির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বড় ভূমিকম্পগুলো সাধারণত 200-250 বছর পর পর আসে। তো এই পটভূমিতে বাংলাদেশ এবং তার আশেপাশে আর্থকুয়েক হবে এটাই অবধারিত। হিন্দুকুশ থেকে শুরু করে আমাদের মেঘালয় শেষ পর্যন্ত আসাম পর্যন্ত একটা 2500 কিলোমিটার একটা বলয় রেখা আছে যেখানে ভূমিকম্প হওয়ার একটা জায়গা। যেখানে আপনি দেখেন নেপালে যে আর্থকুয়েকটা আছে সেখানে হয়েছে। তার আগে 2005-এ কাশ্মীর আর্থকুয়েক হতো ওইখানে ঠিক বাংলাদেশের ঠিক উপরে ভুটান এবং বাংলাদেশের ঠিক প্যারাল এই জায়গাতে প্রায় গত 500 বছর কোনো আর্থকুয়েক হয়নি। তো এখানেও 8 ম্যাগনিটিউডের বেশি আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা আছে। 2014 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 7 মাত্রার একটি ভূমিকম্পে কেবল ঢাকা শহরেই ধসে পড়তে পারে মোট দালানকোঠার প্রায় 25%। এতে হতাহত হতে পারে 2 লাখেরও বেশি নগরবাসী। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর যখন 25 এপ্রিল আর্থকুয়েকটা হলো নেপালে, তারপর কিন্তু সরকারের কিছু কর্তা ব্যক্তি বলেছিলেন যে তারা ভবনের প্রত্যেকটা ভবন, ঢাকা শহরের প্রত্যেকটা ভবনকে চিহ্নিত করার চেষ্টা করবেন যে সেটা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু ওই উদ্যোগটা কিন্তু এখন আমি নিতে দেখলাম না। রাজুকে ভবন ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করছে কিনা সেটা নজরদারি বাড়াতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যারা উদ্ধার করবে অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বা লোকাল কমিউনিটি তাদের ক্যাপাসিটি বাড়ানোর কাজটা করা উচিত। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে আমরা আবার কিভাবে ঘুরে দাঁড়াবো, সেই ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিন্তু আমাদের এখন শহরাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে, আমাদের গ্রামাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে। এছাড়া ভূমিকম্প ভীতির কারণে প্রাণহানি কমাতে জনসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 13 এপ্রিলের ভূমিকম্পে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি বহুতল ভবন এবং সিলেটের নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলে ফাটল দেখা দেয়। সেসব ভবনের বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামের রিপোর্টার কমল দে এবং সিলেটে আব্দুল আহাদের কাছে। প্রথমেই যাচ্ছি আহাদের কাছে। আহাদ।
ধন্যবাদ স্বপ্না। আপনি যেমনটি বলছিলেন যে গত 13 এপ্রিল যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে সিলেটের যে নার্সিং কলেজের যে ছাত্রী হোস্টেল যেটি রয়েছে সেই হোস্টেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তারপর থেকে আসলে এই হোস্টেলটি খালি করে দেওয়া হয়েছে এবং এখন এই প্রেক্ষিতে মূলত এই নার্সিং কলেজটিও বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আসলে এই নার্সিং কলেজে পরীক্ষা চলছিল, তাদের বার্ষিক পরীক্ষা, যে কারণে আসলে এই বন্ধ করার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের উপর বর্তায়নি। তারপর শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কলেজটিও বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষাও আসলে বাতিল করে দেওয়া হয়েছে। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই হলটি পুরোপুরি খালি হয়ে গেছে এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ভবনটি ফাটল ধরেছে। আসলে এই ভবনটি এত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে এখানে ছাত্রীদের থাকার বিষয়টি কতটা আসলে তাদের নিরাপত্তার সাথে একটি জড়িত, যে কারণে আসলে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ছাত্রীদের যাতে এই হলের আশেপাশে যাতে কেউ না আসে। তো সিলেটের বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে এই সিলেট। যে আপনারা জানেন যে পৃথিবী মোট 60টি টেকটনিক প্লেটের উপর অবস্থিত এবং এই সিলেটের যে অবস্থান সেটি হচ্ছে ইউরেশিয়া এবং ভারতীয় যে প্লেট যেটি রয়েছে সেই প্লেটটির অবস্থান হচ্ছে সিলেটের পাশাপাশি ভারতের ডাউকি এলাকায়, সেই ডাউকি ফল্টের কাছে সিলেটের অবস্থান এবং বলা হচ্ছে যে এই ফল্টে আসলে এই এলাকায় প্রতি 100 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় এবং এই সর্বশেষ ভূমিকম্প হয়েছিল 1918 সালে এবং এর আগে 1898 সালে আরেকটি ভূমিকম্প হয়েছিল। তো এই ভূমিকম্পের ফলে সিলেটে এখন দেখা যায় যে পুরনো কোনো বাড়িঘর নেই এবং বিল্ডিংগুলো আসলে সেই ভূমিকম্পের সময় সবগুলো মাটির সাথে মিশে গিয়েছিল। তো বলা হচ্ছে যে এখনো যদি এভাবে কোনো ভূমিকম্প এই অঞ্চলে হয় তবে হয়তো সিলেটকে আসলে কি পরিমাণ ক্ষতি হবে সেটি আসলে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আসলে বুঝিয়ে উঠতে পারছে না এবং তারা বারে বারে আসলে সতর্ক সংকেত দিচ্ছেন যে এখানকার মানুষকে এবং এখানকার সিটি কর্পোরেশনকে আগের থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। তো আসলে এই বিল্ডিং এর মতো সিলেটে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, কিন্তু সেই ভবনগুলো আসলে ভাঙ্গার বিষয়ে বা সেগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করার বিষয়ে এখনো সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারা এখনো কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো এই হলো আসলে ভূমিকম্পের অবস্থা। আমি আপনাদের যেমনটি বলেছিলাম, তো এই যে ভূমিকম্প যে সিলেটে ঘন ঘন যে ছোট ছোট ভূমিকম্প দেখা যায়, প্রতি মাসে 2, 3, 4, 5টাও ভূমিকম্প হয় এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করেন অধ্যাপক ডক্টর জহির বিন আলম এবং আরো বেশ কয়েকজন অধ্যাপক রয়েছেন, তারা বলেছেন যে ছোট ছোট ভূমিকম্পগুলো মূলত যে বড় ভূমিকম্পের পূর্বাভাস এবং যদি বড় ভূমিকম্প হয় তবে সিলেট হয়তো মিশে যেতে পারে মাটির সাথে, এমনটি আসলে তারা পূর্বাভাস দিচ্ছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত ছিল স্বপ্না এই সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। ধন্যবাদ আহাত। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 13 এপ্রিল যে ভূমিকম্প হয়েছে রাতে, আর এরপরে নগরীর মোট 9টি ভবনকে তারা ঝুঁকিপূর্ণ হয়েছে বলে তারা দাবি করেছে। তাদের বিষয়টা হচ্ছে তারা মূলত বলছেন যে ভবনগুলি একটি অপরটির উপর হেলে পড়েছে বলে সিডিএর কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। প্রথম পর্যায়ে যে 9টি ভবন চিহ্নিত করা হয়েছে তার মধ্যে 2টি ভবনকে তারা বলছেন, একটা হচ্ছে যে রিজেন্ট পার্কে যে ভবনটি সেটি, আর একটা হচ্ছে হালি শহরের ভবন এবং তৃতীয় একটি ভবন রয়েছে চাঁদগাঁও আবাসিকে। সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম আমাদেরকে জানিয়েছেন এই ভবনগুলির পর্যবেক্ষণের জন্য তারা একটি প্রথম পর্যায়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। কমিটির প্রধান ছিলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম। পরবর্তীতে চুয়েটের চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জাহাঙ্গীর আলম চৌধুরীকে সদস্য সচিব করে মোট আর 5 সদস্যের এই কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি আজ বিকেল থেকে মূলত এই ভবনগুলি অনুসন্ধান শুরু করবেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম শাহিনুল ইসলামের সাথে। শাহিনুল ইসলামও আমাদেরকে নিশ্চিত করেছেন তারা প্রথম পর্যায়ে জানতে পেরেছিলেন 9টি ভবন মূলত একটি অপরটির উপরে হেলে পড়েছে। তবে তিনি বলেছেন যে ভবনগুলি একটি অপরটির উপরে হেলে পড়েছে, অপর যে পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে দুপক্ষে দাবি করছে অন্যের যে ত্রুটি রয়েছে বলে। তো ত্রুটিগুলি কি রয়েছে সেই ত্রুটিগুলি চিহ্নিত করার জন্য মূলত এই কমিটি আজ বিকেল থেকে কাজ শুরু করবে এবং এই 5 সদস্যের কমিটি বিকেলে তারা এই ভবনগুলি পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণের পরে তারা রিপোর্ট দেবে যে এই ভবনগুলিকে আদৌ ভেঙে ফেলতে হবে কিনা, না সংস্কারের মাধ্যমে আবার পুনরায় ব্যবহার করা যাবে সে বিষয়ে তারা নিশ্চিত করবেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যারা নগর পরিকল্পনাবিদ, তাদের সাথে তারা বলছেন কিছু কিছু ভবনের ক্ষেত্রে দেখা যায় নির্মাণের সময় মূলত গ্রাউন্ডে যে পরিমাণ ভিত্তি থাকার কথা সেরকম ভিত্তির কিছুটা ত্রুটি থেকে যায়। সে ত্রুটির কারণে হয়েছে না ভূমিকম্পের কারণে এই ভবনগুলি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়টি মূলত এই 5 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই কমিটিটা মূল্যায়ন করবে। এই কমিটি মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পরেই সিডিএ সে বিষয়ে ব্যবস্থা নেবে। তো এখন পর্যন্ত সিডিএ যে 3টি ভবনকে মূলত তারা বেশি দেখছে, একটি রিজেন্ট পার্কের ভবন, একটা হালিশহর এবং একটা চাঁদগাঁও আবাসিক। তো তারা বলছেন তারা আপাতত
ভবনগুলি থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য একটা অনুরোধ জানিয়েছেন, যাতে কোনো রকম প্রাণহানি বা অন্য ঘটনা না ঘটে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে ভবনগুলি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে তার সর্বশেষ যে পরীক্ষা হবে তার সর্বশেষ। দর্শক, 13ই এপ্রিলের ভূমিকম্পে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়েছে এবং সিলেটের নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলে ফাটল দেখা দেয়। ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে হোস্টেল। আর সেসব ভবনের বর্তমান অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে কমল দে এবং সিলেটের থেকে আব্দুল আহাদ আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন। 2010 সাল থেকে গত 6 বছরে বিশ্বের ছোট বড় প্রায় 20টি ভূমিকম্প আঘাত এনেছে। এর মধ্যে 5টি ভূমিকম্প কেড়ে নিয়েছে প্রায় 35,000 প্রাণ। আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি শহর। বড় কোনো ক্ষতি না হলেও ভূমিকম্প ঝুঁকিতে থাকা বাংলাদেশেও কেঁপে উঠেছে কয়েকবার। কোনো রকম পূর্বাভাস পাওয়া যায় না বলেই থাকে না প্রস্তুতিও। আর তাই প্রকৃতির এই খেয়ালের কাছে বিজ্ঞানও যেন অসহায়। গেল বছর নেপালের ভূমিকম্পের সময় বেশ কয়েক দফা কেঁপেছে বাংলাদেশ। এছাড়া চলতি বছর অন্তত 3 বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বিশ্বে গেল কয়েক বছরে ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে বেশ কয়েকটি দেশ। 2010 সালের 12 জানুয়ারি হাইতিতে 7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় 2,500 থেকে 3,000 মানুষ। তুরস্কের পূর্বাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্পে 6 শতাধিক মানুষ নিহত হয়। আর 2011 সালের 9 মাত্রার ভূমিকম্প ও তার কারণে সৃষ্ট সুনামিতে প্রায় 19,000 মানুষ প্রাণ হারায়। 12 সালে 11ই আগস্ট ইরানে ভূমিকম্পে নিহত হয় 306 জন। আর পুরো নেপালকে যেন ধ্বংসস্তূপে পরিণত করে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষ প্রাণ হারায় 2015-তে। সবশেষ চলতি সপ্তাহে ইকুয়েডর ও জাপানে 2 দফা ভূমিকম্পে প্রায় 350 মানুষ মারা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত 20 বিদেশিকে শনাক্ত করেছে সিআইডি। সম্প্রতি এই ঘটনা তদন্তে ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় সিআইডি তদন্ত দলের সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অ্যাডিশনাল ডিআইজি শাহ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সেই সময় রিজার্ভের নিরাপত্তায় যে চরম গাফিলতি দেখা গেছে তা কি অবহেলামূলক ছিল নাকি অপরাধমূলক, এই প্রশ্নের সমাধানের পর জানা যাবে হ্যাকিংয়ে বাংলাদেশের কে বা কারা জড়িত। তবে সংখ্যা প্রকাশে সম্মত না হয়ে শাহ আলম জানিয়েছেন, এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত অনেকেই তাদের সন্দেহের তালিকায় আছেন। তিনি আরো বলেন, ঘটনাটি চুরি নয়, হ্যাকিং। সিআইডি আরো জানিয়েছে, প্রচলিত আইনে বিদেশি আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। প্রয়োজনে ওই 20 বিদেশিকে জিজ্ঞাসাবাদ করতে বিদেশে যাবেন তারা। সিআইডি টিম মিটিং করেছেন এবং তথ্য আমরা বিভিন্ন তথ্য দিয়ে এবং তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের যে তথ্যগুলো তাদের সাথে শেয়ার করেছেন। আমরা মোটামুটিভাবে ওখানকার ফিলিপাইন এবং তার আশেপাশের অনেকগুলো দেশের একটা অন্তত 20 জন সদস্যকে আমরা বিদেশিকে আমরা শনাক্ত করেছি, যা ডিরেক্টলি ইনডিরেক্টলি এখানে ইনভলভ। বাংলাদেশের ভিতরে যারা আছে এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, সন্দেহের বিষয়টা একটু বড়ই। আমরা এটাকে যেটা বলেছি আমরা ছোট করে এনেছি আমরা বলেছি, কিন্তু একটু এখানে আমাদের সময় লাগবে কাজটা বলতে, কারণ লিঙ্কটা না পাওয়া পর্যন্ত পার্থক্যটা বোঝা যাচ্ছে না। যেটা বললাম, একটা হচ্ছে নেগলিজেন্স আর একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন, দুটো এটা এখন বলা যাবে না। টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার কথা বিবেচনায় রেখে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের মাধ্যমে মাটি ও পানির আধুনিক ব্যবস্থা নিশ্চিত করা, শস্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি কৃষির যুগোপযোগী উন্নয়ন সম্ভব হবে। এ সময় গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত 4th ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ ও মার্চে মালয়েশিয়ায় 33তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ইনস্টিটিউটের প্রধান কাজ হল পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা দ্বারা আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন এবং টেকসই উৎপাদনশীল কৃষি ব্যবস্থা, মাটি ও পানির আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যথোপযুক্ত প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শস্যের গুণগত মান ও পরিমাণ উন্নত করা,
রোগ পতঙ্গ নিয়ন্ত্রণ এবং বালাই ব্যবস্থাপনা ইত্যাদি হলো এটার ম্যান্ডেটের মধ্যে আছে। দুপুরের সময় আরো থাকছে কর্ম ভিসার জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়। অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামে মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি দুর্ভোগ। বর্ষা মৌসুম শুরুর আগেই এবছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত হয়েছেন 35 জন। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণায় উঠে এসেছে, সারা বছর থেমে থেমে বৃষ্টিপাত, ঘন বসতি এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তারের মাত্রা বেড়েছে। তবে সচেতন থাকলে ডেঙ্গু রোগ থেকে অনেকাংশে রেহাই পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। ফখরুল শাহিনের রিপোর্ট। পরিসংখ্যানে দেখা যায় 2006 সাল থেকে গত 10 বছরে মোট 11,817 জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু 2015 সালেই শনাক্ত হয় রেকর্ড পরিমাণ 3,162 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র 2 জন। আর এবছর প্রথম 3 মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, সুতরাং এডিস মশার প্রজনন বাড়বে। আর এডিস মশা যেহেতু ডেঙ্গুর প্রমাণিত বাহক, সুতরাং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও বাড়ার সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে ফুলের টবের পানি পরিবর্তন করতে হবে, ফ্রিজের তলে জমে থাকা পানি, এসির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে, এমনকি বোতলে যদি পানি জমে থাকে সেখানে এডিস মশার যে লার্ভা আছে সেটির বংশবিস্তার ঘটে। IEDCR বলছে, ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ঢাকা শহরে প্রায় 30টা হসপিটালে আমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমরা একেবারে ওয়েব রিপোর্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিকভাবে ওনারা যাতে কনফার্ম কেসগুলিকে রিপোর্ট করতে পারেন। আগে যেটা করা হতো টেলিফোনের মাধ্যমে নেওয়া হতো, এখন এটাকে আরো স্বয়ংক্রিয় করা হয়েছে যাতে এটা রেগুলার বেসিসে আসে। গবেষকরা বলছেন, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহস্থালির বিভিন্ন পাত্র ছাড়াও পরিত্যক্ত টায়ার, রাস্তার পাশের খানাখন্দক, নির্মাণাধীন ভবনের আশেপাশে ফুল গাছের টব ও প্লাস্টিকের বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কাজ চলছে উল্লেখ করে উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, সাময়িক ভোগান্তি হলেও এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেক কম হবে। সকালে তেজগাঁওর 7 রাস্তা এলাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র বলেন, বিভিন্ন রাস্তায় খোঁড়াখুড়ির জন্য নগরবাসীর সাময়িক কষ্ট হচ্ছে। এর জন্য দুঃখ প্রকাশ করে মে মাসের শেষ দিকে কাজ শেষ হওয়ার কথা বলেন তিনি। এছাড়া ঢাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে উল্লেখ করে ইতোমধ্যে 300 ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, নারী বান্ধব একটি বাসযোগ্য নগরী গঠনে নির্বাচনের আগে তিনি যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নের শতভাগ কাজ করে যাচ্ছেন। ঢাকা শহরে আপনারা দেখছেন অনেক রাস্তা কাটা হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, স্টর্ম পাইপের ড্রেন আমরা বসাচ্ছি যেন আগামী বৃষ্টি আসার আগে আমরা এই কাজগুলো করতে পারি। সেজন্য অনেকের কষ্ট হচ্ছে। আশা করি বৃষ্টির পানির যে জলাবদ্ধতা এটি কমবে। ক্যামেরার কাজ বসানো শুরু হয়ে গেছে, প্রায় 300-র মতো ক্যামেরা বসে গেছে। আর 2 মাসের মধ্যে প্রথম 600 ক্যামেরা বসে যাবে। সমস্ত এলাকা সিসিটিভির আন্ডারে চলে আসবে। শিক্ষার লক্ষ্য আলোকিত মানুষ গড়ে তোলা, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা জ্ঞান ভিত্তিক না হয়ে অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে সন্তানরা দেশের সার্বিক উন্নয়নে অংশ না নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে উঠছে। তাই শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরার আহ্বান শিক্ষাবিদদের। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের চেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রকৌশলী, চিকিৎসক ও ব্যাংকার হওয়ার প্রবণতা বাড়ছে। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এতে উৎসাহ যোগাচ্ছেন অভিভাবকরাই। সাফল্য ব্যাংকার, বাবা মার ইচ্ছা, নিজের ইচ্ছা। ছোট থাকতে প্যারেন্টসের খুব আশা যে আমি যেন ডক্টর হই, ডক্টর হয়ে মানুষের সেবা করি। এক সময় শিক্ষাবিদরা ছিলেন আমাদের আইকন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এক সময়কার আইকন, যারা আসলে মানুষের জন্য
নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে অহেতুক অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি ঠেলে দেওয়া হচ্ছে, যার কারণে তার মানবিক গুণাবলী সে বিকশিত হওয়ার আগেই সে প্রতিযোগিতার মুখোমুখি হয়ে সে আসলে জিততে চায়। দুর্নীতি, অপরাধ কিংবা অনৈতিক পথেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীদের কেউ কেউ। এজন্য নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশে বাজেটে কম গুরুত্ব পাচ্ছে শিক্ষাখাত। ব্যানবেজের তথ্য মতে দক্ষিণ এশিয়ার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নেপালের 22.1%, আফগানিস্তান 18.4% আর বাংলাদেশে মাত্র 13.8%। শিক্ষায় বিনিয়োগ বাড়লে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নমুখী হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 90% ছেলে মেয়ের মাথায় শুধু একটাই থাকে, বিসিএস পরীক্ষা দিতে হবে। এখন একেবারে স্বার্থপরের মতো চাকরি পেয়ে আমার ভবিষ্যৎ গড়ব এবং সেখানে চাকরি পেয়ে আমি ঘুষ খাবো কি না খাবো এই সুনীতিটাও সেখানে, এই নীতির প্রশ্নটাও বিবেচ্য নয়। শুধু শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক নয়, আমাদের পুরো জাতীয় চরিত্রের মধ্যে যে দূষণগুলো হয়েছে সেগুলো দূর করার দিকে দৃষ্টি দিতে হবে। ব্যানবেজের তথ্য মতে 2014-15 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 29,231 কোটি টাকা আর 2015-16 অর্থ বছরে কমে দাঁড়ায় 17,103 কোটি টাকা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিরোধী মত দমনের অপকৌশল হিসেবে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার যাচ্ছে তাই আচরণ করছে। জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জনগণকে আপনারা ত্যায্য করেছেন বলেই আজকে আপনারা শফিক রেহমানের মতো মানুষের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাবে কথা বলছেন। গ্রেফতার তো করেছেন, তার মতো বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে পর্যন্ত দিয়েছেন। এদেশে রাষ্ট্র বলে কিছু নেই, রাষ্ট্র আজ বিপন্ন হয়ে গেছে। এটা একটি বার্তা, খবরদার আর কেউ কোনো কথা বলতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রচার প্রচারণা আর জনসংযোগে মুখর বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা আর সঙ্গে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে 21টি ইউনিয়নে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন করছেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরে ইউনিয়নগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা চাচ্ছেন দলীয় সরকারকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে, আর বিএনপি প্রার্থীরা এলাকার বিএনপির ইমেজকে কাজে লাগিয়ে জয়ী হতে চান। বর্তমান আমরা আমাদের দল ক্ষমতায় আছে, ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কাজ হবে। এখানে নিরপেক্ষ নির্বাচন হলে আমি 100% নিশ্চিত যে আমাকে নির্বাচন থেকে কেউ পিছু হটাতে পারবে না। আমি যদি এই ইউনিয়নের নির্বাচিত হতে পারি, এই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। বিএনপির ঘাঁটি হিসেবে এখানে নিরপেক্ষ ভোট হলে আমরা আশা করি বিএনপি এখানে ধানের শীষে এখানে বিপুল ভোটে বিজয়ী হবে। ভোটাররা খুঁজছেন সুখে দুঃখে তাদের কাছে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থী। উন্নয়নমূলক কাজ করবে, আমাদের পাশে দাঁড়াবে, তাকেই আমরা এবার ভোট দেব। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব। যে সমাজের উন্নতি করবে সে প্রার্থীকে দরকার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন সমন্বয়কারী কর্মকর্তা। 11টি মোবাইল কোর্টের টিম থাকবে এবং পুলিশ, বিজিবি সকলে প্রস্তুত আছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি কাজ শেষ হয়েছে। গাবতলী উপজেলার 11টি ইউনিয়নে 53 জন চেয়ারম্যান, 115 জন সংরক্ষিত নারী সদস্য ও 381 জন সাধারণ সদস্য এবং ধুনট উপজেলায় 39 জন চেয়ারম্যান, 115 জন সংরক্ষিত নারী সদস্য ও 333 জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এদিকে জমে উঠেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীরা দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি আর চাইছেন ভোট। ভোটাররাও করছেন নানা হিসেব। যতই সময় ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা একে অপরের প্রতি অভিযোগ তুলছেন। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। প্রস্তুত আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। আগামী 23 এপ্রিল তৃতীয় দফায় নিয়ামতপুরের 8টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইপিএল এর খবর।
আইপিএলের দ্বাদশ ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা 2 ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা ভুলতে ইনজুরির সমস্যায় ভোগা মুম্বাইয়ের বিপক্ষে রাতে মাঠে নামবে সানরাইজার্সরা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গত আসরে চ্যাম্পিয়নরা এবারে 3টি ম্যাচ খেলে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে ষষ্ঠ অবস্থানে। রাইজিং পুনের কাছে হেরে এবারের আসর শুরু করে রোহিত শর্মার দল। তবে পরের ম্যাচেই সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় মুম্বাই। তবে তৃতীয় ম্যাচে গুজরাটের কাছে হেরে যায় রিকি পন্টিং এর শিষ্যরা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে দলে রাখা হয়েছে কিউই পেসার টিম সাউদিকে। অন্যদিকে এবারের আসরে 2টি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা সানরাইজার্সদের অবস্থান টেবিলের সবার শেষে। বেঙ্গালুরু এবং কলকাতার কাছে হারের পর জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে ধাওয়ান মুস্তাফিজরা। ব্যাট হাতে ওয়ার্নার ও মর্গান এবং বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবে টম মুডির দল। চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রধান 2 সন্দেহভাজন গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে জোরারগঞ্জের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায় মিরসরাই বাজারে শামীম জুয়েলার্সের 250 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনার প্রধান 2 সন্দেহভাজন ইয়াকুব ও কামরুল হাসান জোরারগঞ্জ ডাকঘর এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় তারা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে 2 জন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 7টি বন্দুক ও স্বর্ণালংকার উদ্ধার করেছে র্যাব। আমাদের গাড়ি এবং টর্চ দেখে তারা অতর্কিতে আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আমরা আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করি এবং বেশ কিছুক্ষণ এই গোলাগুলি চলে 2 পক্ষেরই। তারপর আনুমানিক তারা 12-13 জন মতো ছিল। সকাল 4টার দিকের ঘটনা। পরে ভোরের আলো ফোটার পর আমরা দেখতে পাই 2 জন গুলিবিদ্ধ আছে এবং আমাদেরও 3 জন সদস্য আহত। এর মধ্যে একজন এর মধ্যে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুরের সময় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী হিলারির জন্য মাঠে নেমেছে প্রবাসী বাঙালিরা। নির্বাচিত হলে অভিবাসীদের জন্য ভালো হবে বলে মত। কাজের ভিসা নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ে ছাড়পত্র নিতে চট্টগ্রাম অঞ্চলের কর্মীদের আর ঢাকায় যেতে হবে না। বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে এখন থেকে চট্টগ্রামে অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে দেয়া হবে ছাড়পত্র, যেখানে ছোট একটি চিপের মাধ্যমে থাকবে কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট সহ 18 ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। আবার পাশাপাশি বিদেশে দুর্ঘটনায় পড়া শ্রমিকদের ক্ষতিপূরণ কিংবা আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে স্মার্ট কার্ড। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিদেশগামী কর্মীদের মন্ত্রণালয়ে ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে নানাভাবে ভোগান্তি পোহাতে হতো। দিনের পর দিন ঢাকায় অবস্থান করে এই অফিস থেকে ওই অফিসে ঘুরেও পাওয়া যেত না কাঙ্ক্ষিত ছাড়পত্র। এমনকি ছাড়পত্র নিতে গিয়ে অনেক কর্মী বিদেশ যাত্রার নির্ধারিত সময় পর্যন্ত পেরিয়ে যেত। এখানের অফিস থেকে ট্রেনিং করে মেইলে পাঠাইলো, ওখানে গিয়ে বলতেছে মেইল পাইনি, মেইল পাইলে বলতেছে এটা আটকে গেছে বা সময়ের জন্য পাইনি। কুরিয়ার সার্ভিসের ব্যাপার বা ওইখানকার ঢাকার ওদের অফিসিয়ালি কাজ করতে একটা সময় নিচ্ছে, সেই অবস্থায় অনেক সময় ফ্লাইট মিস হয়ে যায়। এই অবস্থায় বিদেশগামী কর্মীদের ঢাকায় গিয়ে ছাড়পত্র নেওয়ার ভোগান্তি কমাতে হাতে নেওয়া হয় স্মার্ট কার্ড প্রকল্পের। বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড যেমন ছাড়পত্র হিসেবে ব্যবহৃত হবে, ঠিক তেমনি বিদেশে যে কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তা পেতে মূল তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে এই স্মার্ট কার্ড। সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড অর্থাৎ বিএমএটির বহির্গমন ছাড়পত্র চট্টগ্রাম থেকে আশা করি যে কোনো মুহূর্তে এটা এখানে চালু হবে। প্রতি বছরই বাংলাদেশ থেকে 5 লাখের বেশি কর্মী কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে যায় অন্তত 30,000 কর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিয়ন্ত্রণহীনভাবে চলছে স্বর্ণ ও রৌপ্যের ব্যবসা। এ খাতের ব্যবসায়ীদের প্রকৃত সংখ্যা কত এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্টরা জানান আইনিভাবে কোনো বাধ্যবাধকতা না থাকায় এ ব্যাপারে উদাসীন ব্যবসায়ীরা। তবে বিষয়টি নজরে রয়েছে বলে জানান এনবিআর। সুমন আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ।
দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়েই রয়েছে জুয়েলারি ব্যবসা, কিন্তু ব্যবসায়ীদের কোনো সংখ্যা জানা নেই সংশ্লিষ্টদের। তবে ঢাকা চট্টগ্রাম জুয়েলারি সমিতির দেয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে ব্যবসায়ী সংখ্যা প্রায় 1,28,000-এর মতো। এর মধ্যে বৈধ ব্যবসায়ী মাত্র 32,000। লাইসেন্সের বিষয়ে সরকারের বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরাও উদাসীন বলে জানান তারা। গভর্নমেন্ট যদি এরকম বলতো লাইসেন্স ছাড়া বিক্রি হতো, কিন্তু গভর্নমেন্ট যারা লাইসেন্স মুক্ত না এরকম বহু দোকান, সেই সব দোকানে যদি সরকার বলতো না কোনো সোনা বিক্রি করতে পারবে না উইদাউট লাইসেন্স, তাহলে সরকার কিন্তু বেশ কিছু টাকা পায়। লক্ষাধিক ব্যবসায়ীর মধ্যে ঢাকা শহরেই রয়েছে প্রায় 10,000। এর মধ্যে লাইসেন্স আছে মাত্র 803টি প্রতিষ্ঠানের। আর রাজধানীতে অবৈধ ব্যবসায়ী সংখ্যা কত সে তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। জুয়েলারি সমিতি যারা রয়েছে তাদের সাথে কথা বলে এক্সাক্ট আমাদের সংখ্যা এবং তাদের তালিকাটা সংগ্রহ করে আমরা লাইসেন্সের বহির্ভূত যারা রয়েছে তাদের বিষয়ে আমাদের প্রচলিত আইনে এই আইনের যেরকম বিধান রয়েছে সেভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। খুব শীঘ্রই হয়তো আমরা বাস্তবায়ন করব। এদিকে বাকি 96,000 ব্যবসায়ী কোনো অনুমোদন ছাড়াই ব্যবসা করায় বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে এনবিআর। বিষয়টা আমরা নজরদারির মধ্যে আনছি। স্বর্ণ নিয়ে যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে তারা যাতে আইনের নিরিখে যাবতীয় রেজিস্ট্রেশন ইত্যাদি সম্পন্ন করে তারা তাদের ব্যবসা চালান। অবৈধদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা, তাই বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মজুরি, হাল চাষ, সার, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় বোরো আবাদে এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। গত বছরের চেয়ে বিঘা প্রতি 2 থেকে 3,000 টাকা উৎপাদন খরচ বেশি। গত বছর ন্যায্য দাম না পাওয়ায় এবছরও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। অবশ্য ন্যায্য মূল্য না পাওয়ার জন্য সরকারের নীতিমালাকে দায়ী করছেন মিলার ও চাল ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগের দাবি এবার কৃষি উপকরণের কোনো ঘাটতি নেই। গোলাম নবী দুলারের তথ্য ও মাজেদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোরো মৌসুমে ধানের চারা রোপণের পর এখন দিনাজপুরে মাঠ জুড়ে সবুজের সমারোহ। নিড়ানির পর পোকামাকড় নির্মূলের জন্য জমিতে কীটনাশক স্প্রে করছে কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলন আশা করছে কৃষক। কিন্তু গত বছরের তুলনায় এবছর ধান চাষ করতে কৃষকদের বিঘা প্রতি 2,000 থেকে 3,000 টাকা বেশি খরচ গুনতে হচ্ছে। সেচ, হাল চাষ ও কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে ধানে খুব একটা লাভ হবে না জানালেন কৃষকেরা। প্রতি বিঘায় কামাল সহ আমাদের পানি সেচ সহ সার কীটনাশক সহ আমাদের 11,000 টাকা খরচ। তাতে আমরা হিসাব করে দেখতেছি আমাদের লস। যে কীটনাশক দাম দামে এখন পাবো কি পাবো না, এখন কিরকম কি হবে বাজারে। ধান উদ্বৃত্ত হওয়া সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানি করায় মিলার ও কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়েছে। এজন্য সরকারি নীতিমালা দায়ী বলে মনে করেন ব্যবসায়ী নেতা ও চাতাল মালিকরা। ধানের দাম কম এবং বাইরে থেকে চাল আসায় উৎপাদন যেভাবে হচ্ছে কিন্তু সে তুলনায় দাম হচ্ছে না। এইভাবে চলতে থাকলে মিল মালিকরা যেমন একসময় পুঁজি হারিয়ে তাদের ব্যবসা বন্ধ করে দিবেন, ঠিক তেমনি কৃষকরা যদি সঠিক দাম না পায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে ধানের উৎপাদন কমে যেতে পারে। কৃষকদের জৈব প্রক্রিয়ায় ধান চাষে পরামর্শ সহ সব রকম সহযোগিতা প্রদানের কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। জৈব পদ্ধতিতে আমরা ধান চাষে চাষি ভাইদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছি। আমাদের আশা করা যাচ্ছে যে এবারে আমরা বোরো ধানের ফলন বেশ ভালো পাবো। জেলায় এবার 1,73,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,88,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। এই উৎসবকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারে এখন আনন্দমুখর পরিবেশ। রোববার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে মঙ্গলবার। 1378 রাখাইন বর্ষকে স্বাগত জানাতে বর্ণিলে আয়োজন পরিণত হয়েছে নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায়। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধর্মীয় উৎসব নয়, তবে সামাজিক রীতি অনুযায়ী আনন্দমুখর পরিবেশে ধুমধামের সাথে বর্ণাঢ্য রাখাইন নববর্ষকে বরণ করা হয়। এ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটির নাম জলকেলি উৎসব, যার রাখাইন নাম সাংগ্রেংপোয়ে। রাখাইন সম্প্রদায়ের লোকজনের মতে এটি শুভ ও পবিত্র হওয়ার উৎসব, যাতে আমরা পরবর্তী বছরে পরিপূর্ণতা এবং আনন্দ খুশির মধ্যে জীবনটা কাটাতে পারি,
সেই আশায় আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। প্রতি বছরের মতো এবারও চলছে বর্ণিল আয়োজনে 3 দিনব্যাপী এ জলকেলি উৎসব। আর এই উৎসবকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লীতে এখন উৎসবের আমেজ। ছোট বড় সবাই দল বেঁধে গেয়ে ঘুরছে রাখাইন পল্লীর প্যান্ডেলগুলোতে। শুধু রাখাইন সম্প্রদায়ের লোকজনই নয়, নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা এই উৎসবে খুবই আনন্দ ভোগ করি। পবিত্র পানি ছিটিয়ে আমরা বৎসরের পাপগুলোকে মোচন করছি। এটা হচ্ছে সম্প্রীতির একটা মেলবন্ধন। আমাদের দল বেঁধে প্যান্ডেল করে আমরা মেয়েরা রেডি হয়ে বসে থাকি, যে দেন আমাদেরকে ছেলে গ্রুপ করে এসে একজন একজন করে যাদেরকে চয়েস হয় পানি মারে, আর ফান অনেক হয়। যাদেরকে পছন্দ হয় এই বছরে প্রপোজ করে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ ধরনের উৎসবে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন রাখাইন সম্প্রদায়ের নেতারা। আমাদের জায়গায় সংকটনার অভাব, দ্বিতীয়ত আমাদের সরকারিভাবে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা অভাবের কারণে এই অবস্থা। কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র ওইটার কাছ থেকে আমরা 3-4 লাখ টাকা করে বছরে পাই। এইটা নিয়ে আমরা কোনো রকমে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আসলে এটা খুব একটা পর্যাপ্ত না। শুধু কক্সবাজারের রাখাইন পল্লীতে নয়, জেলার মহেশখালী, রামু, চকরিয়া ও টেকনাফের 30টি প্যান্ডেলে চলছে এ জলকেলি উৎসব। সময় সংবাদ, কক্সবাজার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী বাঙালিদের অন্যতম পছন্দ ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বিশেষ করে বৈধ কাগজপত্র নেই এমন 1,10,00,000 অভিবাসী সহ বাংলাদেশের জন্য হিলারিকে বন্ধু মনে করছেন সাধারণ প্রবাসীরা। বিল ক্লিন্টনের মতো হিলারি ক্লিন্টনকে বিজয়ী করতে আবারও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। হিলারি ক্লিন্টনের পক্ষে প্রচারণা চালাতে জোট বেঁধে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন যুদ্ধে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। সেই দিনটিকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজন করা হয় আনুষ্ঠানিক উন্মুক্ত সংবাদ সম্মেলনের। প্রবাসী বাংলাদেশী সহ অভিবাসীদের নানা সমস্যার সমাধানের জন্য হিলারি ক্লিন্টনের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আমার মনে হয় হিলারি আমাদের জন্য খুবই ভালো হবে। উনি দুবার ছিলেন, বা উনি মুসলিমদের বা ইমিগ্রেশনের জন্য হেল্প করবে, এটাই আমি মনে করি। She's also a woman who supports women's rights, and I believe ওকে ডেফিনেটলি ভোট দেওয়া উচিত। ডেমোক্র্যাট কনভেনশনের একমাত্র দক্ষিণ এশীয় ডেলিগেট, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মিউনিসিপ্যালিটি কর্মচারী ইউনিয়নের নেতা মেজবাউদ্দিনের মতেও প্রবাসী বাঙালিদের উন্নয়নে হিলারি একমাত্র যোগ্য প্রার্থী। হিলারিকে মূল্যায়ন করা একান্ত দরকার আমাদের প্রয়োজনে। যেভাবে রিপাবলিকানরা মুসলমানদের প্রতি, ইমিগ্রেন্টদের প্রতি যেভাবে বিদ্বেষ প্রবণ বক্তৃতাগুলি দিচ্ছে সারা আমেরিকা ব্যাপী, উই হ্যাভ টু স্টপ দ্যাট। একই কথা বললেন জ্যাকসন হাইটসের দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্বকারী সংগঠন নিউ আমেরিকান ডেমোক্র্যাট ক্লাবের নেতা শেখর কৃষ্ণাও। হিলারি একজন অসাধারণ ব্যক্তি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিটি ক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখেছেন। তবে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হলো দক্ষিণ এশীয় কমিউনিটিগুলোর সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এই অঞ্চলের প্রধান সমস্যাগুলো তিনি জানেন। হিলারি ক্লিন্টনকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। হিলারি ক্লিন্টন সবসময় দক্ষিণ এশীয় কমিউনিটির পাশে ছিলেন, তাই এই অঞ্চলের মানুষদের উচিত তার সমর্থনে এগিয়ে আসা। ইসলাম এবং অভিবাসী বিরোধী রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের বিপরীতে হিলারিকে নির্বাচিত করা এই মুহূর্তে জরুরি বলেও মত প্রকাশ করেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত এই কাউন্সিলম্যান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইকুয়েডরের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 272 জনে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় 2,500 মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। দুর্গতদের সহায়তায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ইকুয়েডর জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।
7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের অর্ধেকের বেশিরভাগ এলাকা এখন বিধ্বস্ত। ঠিক তেমনি ভূমিকম্পের পর সব হারিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছেন চামাঙ্গা শহরের নেলি ইন্ত্রিয়াগো। অন্য সবার মতোই তার বাড়িঘর ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে। এখন রাস্তায় আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমি কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলাম। আমার মেয়ে বাড়িতেই ছিল। পরে আমার স্বামী তাকে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বের হয়। এখন আমার বাড়ির অবস্থা এরকম। আমাদের কি করার আছে তা জানা নেই। এদিকে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় বেশ কয়েকটি এলাকা। এই অঞ্চলেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখানে প্রায় 163 বার ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানায় ইকুয়েডরের আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। একই সঙ্গে ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লেস। এখনো বহু সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। আমরা এখনই ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। ভূমিকম্পের কারণে ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া রোববার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ধ্বংসস্তূপের নিচে এখনো প্রাণের সন্ধান পাওয়া যাচ্ছে বলে জানান। এদিকে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ভেনেজুয়েলা, মেক্সিকো, কলম্বিয়া সহ এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। লা লিগার খবর। দুঃসময় পিছু ছাড়ছেই না বার্সেলোনার। লা লিগায় টানা তৃতীয় ম্যাচে হারল লিওনেল মেসির দল। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে 2-1 ব্যবধানে হেরেছে বার্সা। ফলে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। অপর ম্যাচে গ্রানাডাকে 3-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে বার্সার সমান 76 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। শেষ দিকে গোল শোধের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় লুই এনরিকের দল। ফলে শেষ 5 ম্যাচে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ঘরের দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ইকুয়েডরের মৃতের সংখ্যা বেড়ে 272। রিজার্ভ চুরির ঘটনায় 20 বিদেশিকে শনাক্ত করা হয়েছে। সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তাও। ব্রিফিংয়ে সিআইডি। বর্ষার আগে দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রকৃত জ্ঞানার্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা। বাড়ছে আত্মকেন্দ্রিকতা। মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। এবং তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারণা আর জনসংযোগে মুখর বিভিন্ন এলাকা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।